নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু দারুণ দুটো ঘটনা আছে। হ্যাঁ, একটা কিন্তু আমাদের ভিডিও ফুটেজ আছে। আচ্ছা, তোমাদের কাছে প্রথমে আমি কিছু কথা ক্লিয়ার করে দেবো আজকে, দিয়ে ঘটনায় আসবো। একটু সময় দিয়ে শোনো। সেটা হচ্ছে, আমি যে তোমাদেরকে ভয়েসগুলো শোনাই বা আমাকে যদি কেউ ঘটনা টাইপিং করে পাঠায়, আমি সেটাও তোমাদের সাথে কখনো কখনো শেয়ার করি, যদি তাদের মতামত থাকে এখানে দেখানোর জন্য। বা ভিডিও ফুটেজগুলো এই হোটেলের বা কারোর বাড়ির এইসব ফুটেজগুলো যে দেখাই, তোমরা অনেকেই বলো যে এই ফুটেজের মধ্যে তো কিছুই নেই, তাহলে তুমি খামোকা এগুলো কেন দেখাও। আচ্ছা, আমি তাদের জন্য যারা এগুলো বলো, আমি জানি আমার প্রিয় দর্শক বন্ধু তোমরা বোঝো যে আমি কেন এগুলো দেখাই। এই কথাটা আজকে আমি সবার জন্য বলছি না। কিছু কিছু দর্শক বন্ধুরা যারা বুঝতে পারে না যে ফুটেজগুলো দেখানোর কারণ কি, এর মধ্যে তো কিছুই দেখতে পারলাম না। আত্মাকে কিন্তু এরকমভাবে কখনোই দেখা যায় না, আত্মাকে কিন্তু ফিল করা যায়। আর যদি তোমার রাশি আর যদি সেই পরিস্থিতি যদি থাকে, এরকম কোনো সিচুয়েশানে যদি পড়ে যাও গ্রহ ফেরে, তাহলেই কিন্তু আত্মাকে দেখা যায়। এছাড়া কিন্তু আত্মা যে কোথাও আছে সেটা উপলব্ধি করা যায়। আত্মাকে কখনোই কিন্তু সহজেই চোখে দেখা যায় না। আমি শুধু এই ফুটেজ ভয়েস রেকর্ডগুলো শোনাই এই কারণে যে আমি তোমাদের জাস্ট বোঝাতে চাই যে ঘটনাগুলো আমাকে রিয়েলে কেউ শেয়ার করেছে বা কেউ ফুটেজগুলো আমাকে পাঠিয়েছে। আমি বসে শুধু তোমাদেরকে কোনো বানানো গল্প শেয়ার করছি না, যেটা বলছি সেটা বাস্তবে কোথাও না কোথাও ঘটে গেছে। তাহলে ক্লিয়ার করে দিলাম আমি তোমাদেরকে ফুটেজ বা ভয়েস রেকর্ড কেন শোনাই। কারণ অনেকেই দেখছি কমেন্টস করে, বলে যে তুমি এগুলো শো করো, এগুলো তো কিছুই নেই। তাদের জন্য বলে দিলাম, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা সোজা। প্রিয় দর্শক বন্ধুরা, আমি তোমাদেরকে সবাইকে বলবো, আজকে যে ঘটনাটা তোমাদেরকে বলবো, ঘটনাটা কিন্তু বেশ ভয়ের। আর ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবে। সবার প্রথমে একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। আমি তোমাদের হোটেলের নামটাও বলবো। তোমরা কিছুদিন আগে দর্শক বন্ধু তোমরা দেখেছো যে আমার এক ভাই যে আত্মাকে রিলিভ করে, কোনো জায়গায় যদি এরকম ধরো আত্মা অনেক দিন ধরে রয়েছে বা বাড়ির মধ্যে হঠাৎ করে বুঝতে পারছে যে কোনো কিছু নেগেটিভ জিনিস সংসারে ঢুকে গেছে, অনেক রকম রাতের বেলা শব্দ, গেটে টোকা, অনেক রকম হাসি, পায়ে নুপুরের শব্দ, কিন্তু বাড়িতে এরকম হওয়ার মতো কোনো স্বাভাবিক তারা লক্ষণ দেখতেই পারে না, কিন্তু অস্বাভাবিক কিছু ঘটে যাচ্ছে। কোনো জায়গায় আত্মা থাকলে অথবা কোনো জায়গায় জিনের বাসস্থান হলে তাদেরকে কিন্তু রিলিভ করে, হিলিং করে, তাদেরকে ওখান থেকে মুক্তি দেয়। এইবার ঘটনাটা বলি। কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমার ভাই গেছিল হচ্ছে দীঘার একটি হোটেলে। অ্যাকচুয়ালি দীঘার ওই হোটেলের যিনি মালিক আছেন, সেই মালিক হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করে একজনের মারফতে। তারপর ওখান থেকেই ভাই ওখানে যায়। ওখানে প্রায় বহু বছর ধরে হোটেলটা পড়েছিল। এবার কি ব্যবসা ঠিকমতো হতো না। এবার যদি কোনো পার্টি আসতো, পর্যটক হোটেলে থাকতে দিত, এবার তারা যখন ফিল করতো যে এই হোটেলের মধ্যে ঠিক রাত নামতেই নানা রকমভাবে কিন্তু শব্দ আর দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, থাকা যেত না, ম করতো, একটা মাংস পচা, একটা আষ্টে গন্ধ। তো লোকে না থাকতে পেরে রাতারাতি হোটেল ছেড়ে কিন্তু চলে যেত। এরকম করতে করতে বুঝতে পারতো যারা হোটেলে থাকতো, হোটেলের মালিক, কেয়ারটেকার, তারা তো আসল সত্যটা জানে অ্যাকচুয়ালি কী ব্যাপার। হোটেলের মালিক হোটেলের ব্যবসা না হওয়ার জন্য অনেক তাবর নানা ধর্মের তান্ত্রিক, ওঝা, পুরোহিত, পণ্ডিত সবাইকে এনে ওখানে কাজ করায়, সবাইকে। কিন্তু সবাই এসে ওখানে কাজ করে, কিন্তু কেউ কিন্তু ওই আত্মাটাকে মুক্তি দিতে পারেনি। কারণ যারা কাজ করে যেত তারা কারি টাকা নিয়ে চলে যেত। ঠিক সপ্তাহখানিক পর আবার একই অবস্থায় ফিরে আসতো, আবার ব্যবসা বন্ধ হয়ে যেত। এরকম করতে বহু বছর ধরে, তোমরা হোটেলটা দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদের ফুটেজটা দেবো, পুরো একদম নিস্তলা থেকে একদম
3 তলা পর্যন্ত তোমরা হোটেলটা দেখবে যে কি অবস্থায় পড়ে রয়েছে। একটা দীঘার মতো জায়গায় একটা হোটেল ওরকম একদম বন্ধ অবস্থায় পড়ে থাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে হোটেলের অবস্থাটা কি। এবার সেখানে যখন ভাই যায়, ওখানে কাউন্সিলিং করার পর একটা রুম কাউন্সিলিং করে, সেটা হচ্ছে 308। তোমাদেরকে আমি দেখিয়েছি এর আগের ভিডিওয় কিভাবে কাউন্সিলিং করছে, গেট খোলা হলো, সব কিছু বিস্তারিত আমি তোমাদের কিন্তু দেখিয়েছি। এবার সবথেকে বড় কথা হচ্ছে, আমার যে ভাই এই কাজটা করেছে, কে ছিল সে ভাই আমাকে জানায় যে দিদি ভাইয়ের সাথে আমার প্রত্যেক দিন কথা হয়, ঠিক আছে, একটা সময় করে। আর ভাই হচ্ছে আমাকে না জানিয়ে কোনো কাজ করে না। তো ভাই সেখানে বলে, দিদি তুমি বিশ্বাস করবে না, ওই হোটেলে শুধু 308 নম্বর রুম না, আরও 2টো রুম আছে খারাপ। তার মধ্যে একটি রুমের ঘটনা আছে, যেই ঘটনাটা হোটেলের, যার হোটেল ঠিক হোটেলের মালিকের বন্ধুর সাথে ঘটে যাওয়া। হ্যাঁ, তোমাদেরকে আমি বলেছিলাম যে সেই হোটেলের যে মালিক আছে ওনার এক বন্ধু, যিনি হচ্ছে পেশায় ডক্টর, উনি সব জানতো যে হোটেলটার মধ্যে কিছু একটা প্যারানর্মাল বিষয় রয়েছে, যার জন্য হোটেলে আসতে পচা, মানে যেরকম মর্গে গন্ধ বেরোয় ঠিক ওরকম একটা পচা আসতে গন্ধ বেরোয়। আর নানা রকম হাসির শব্দ, নানা রকম কান্নার শব্দ, মহিলা কণ্ঠে পায়ের নুপুরের শব্দ, সিঁড়ি দিয়ে জল পড়ার শব্দ। যদি কেউ জলের কল খুলে দেয়, সেই জলটা যখন সিঁড়ি দিয়ে পড়ে একটা ছচ্ছর 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 করে শব্দ হয়, সেই শব্দ কেয়ারটেকার পর্যন্ত শুনতে পায় রাতের বেলা। তো এইগুলো জানার পরেও যে ডক্টর দাদার কথা বলা হচ্ছে, উনি হোটেলের মালিককে বলে যে আমি তোর হোটেলে একদিনকে থাকবো আমার ওয়াইফকে নিয়ে। তো হোটেলের মালিক তখন বলে যে দেখ আসিস না ভাই, আমার হোটেলটা তো এরকম দূষিত হয়ে গেছে। এবার দেখো, হোটেলে যদি গিয়ে কেউ সুসাইড করে, সেখানে তো হোটেলের মালিক কখনোই দায়ী হতে পারে না। এখন যার সাথে গেছিল তাদের মধ্যে কি হয়েছে, সেই বউটি সুসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে, তোমাদের দেখিয়েছি রুমের মধ্যে, আমি আরও একবার তোমাদের দেখিয়ে দেবো। তো সেখানে হোটেলের মালিকের কিন্তু সেখানে কোনো দায় দায়িত্ব থাকে না, কখনোই না। এইবার যেটা কথা হচ্ছে, ভাই বলছে দিদি সেই যে হোটেলের মালিকের যে ডক্টর বন্ধু, সে ওই রুমটায় থাকে। সেই রুম নাম্বারটা হচ্ছে 203 নম্বর রুমে থাকে, দোতলায়। বলছে যেদিনকে যায় ওরা, সেদিন ছিল ফ্রাইডে কি স্যাটারডে, এরকম একটা দিন ছিল। বলছে তার ডক্টর তার মিসেসকে নিয়ে যায়, বলছে একদিন থাকবো, পরের দিন রিটার্ন চলে আসবো বাড়ি। তো মালিক অনেক করে না করেছে, মালিক বলছে না আসিস না, এরকম অনেক করে সাবধান করেছে। কিন্তু যিনি ডক্টর, তিনিও নাছোড়বান্দা। বলছে আমি ডক্টর, আমি তো এসব ভয় পাই না। আর আমরা সবাই জানি সায়েন্স কিন্তু কখনো আত্মা বা এসব ভূত প্রেত এসব কিন্তু মানে না। তো যেহেতু উনি ডক্টর, তো উনি বলেছেন যে কোনো অসুবিধা নেই, আমি যাব। এদিকে জোর করেছে, তাহলে বন্ধু হয়, হোটেলের মালিক বলছে ঠিক আছে আয়। এবার সেই ডক্টর তার ওয়াইফকে নিয়ে চলে যায়। স্যাটারডে কি ফ্রাইডে ছিল, যাই হোক, অত আমার দিনটা মনে নেই, আমাকে বলেছিল। তো এই যে ঘটনাটা, খুদ মালিক আমার যে ভাই গেছিল তাকে নিজের মুখে কিন্তু ঘটনাটা শেয়ার করে। বলছে ও যখন আসে দিনের বেলা, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওরা রুমে চলে যায়। আর ওই রুম নাম্বার ছিল হচ্ছে 203 নম্বর, দোতলায়। যাওয়ার পর একটু আছে না, মানুষ স্মোক করে, তো ডাক্তার স্মোক করবে, তো তার মিসেসকে বলে যে আমি একটু স্মোক করছি বাইরেটা দাঁড়িয়ে, গেটের বাইরেটা, রুম থেকে বেরিয়ে। তো মিসেস বলেছে যে ঠিক আছে তুমি স্মোক করে আসো রুমে। এবার মিসেস ঘরে রয়েছে, তো সেই ডক্টর বলছে যাকে আমার মিসেস যখন ঘরে রয়েছে, আমি বাইরে দিয়ে গেটটাকে লক করে দিয়েছে, লক করে দিয়ে বাইরে ওই ঘুরে ঘুরে সিঁড়িতে এদিকে ওইদিকে যাচ্ছে, সিগারেট খাচ্ছে। ফাঁকা তো, লোকজন কিছু নেই, কেউ নেই, ফাঁকা।
একটা কেয়ারটেকার শুধু নিচে থাকে, একটা রুম আছে, ব্যাস স্টাফ রুম ওখানেই থাকে, আর পুরো হোটেল ফাঁকা, কেউ নেই। অত বড় হোটেল, অত রুম, তোমরা তো দেখেছো আগে, আমি ফুটেজও দেবো, তোমরা দেখবে, এত বড় রুম কেউ থাকে না, একজন শুধু কেয়ারটেকার থাকে। আর মালিকও কিন্তু আসে না, খুব দরকার না পড়লে মালিক আসে না। মালিকের আরও দুটো কিন্তু হোটেল আছে দীঘাতে। এবার সব থেকে বড় কথা বলছে সেই ডক্টর, আমি সিগারেট ধরিয়ে টানতে টানতে উঠে যায় সিঁড়ির দিকে। যখন সিঁড়ির দিকে ওঠে তখন সিঁড়ির যে ছাদে যাবার রাস্তা, ছাদের ওখানে গ্রিলের একটা গেট রয়েছে, গ্রিলটা লক করা, মানে ছাদে তুমি যেতে পারবে না, গ্রিলটা লক করা রয়েছে। যেখানে লোক নেই, পর্যটক নেই, কাপড় জামা পর্যটকরা গেলে পারে তো ছাদে যায় শোকানোর জন্য দিতে, তো সেখানে ছাদ খুলে রেখে তো কোনো লাভ নেই, পুরো তো ফাঁকা হোটেল। তো সেখানে যখন যায় তখন ওই ডক্টর সিগারেটটা ধরিয়ে, সিগারেটটা যখন টানতে টানতে উপরে ওঠে তো গ্রিল দিয়ে ছাদটা দেখছে দাঁড়িয়ে। হট করে পেছন দিক থেকে কেউ একজন মহিলা কণ্ঠে বলছে, কি হলো, চলো রুমে চলো। এই কথা যখন বলে তখন সে ছাদের দিকে তাকিয়েই সিগারেটটা টানতে টানতে বলছে, হ্যাঁ তুমি যাও, আমি আসছি। এই কথা বলা মাত্র সাথে সাথে স্মরণে আসে, আরে আমার মিসেসের মতো গলা, কিন্তু মিসেস বেরোবে কি করে, আমি তো ওকে লক করে দিয়ে এসছি, বাইরে দিয়ে গেটটা আমি টেনে দিয়ে এসছি, ও তো ভিতরে লক আছে, ও বেরোবে কি করে। সাথে সাথে যখন পেছনে ঘুরে তখন সিঁড়িতে দেখছে কেউ নেই, যখন নামছে তখন দেখছে ঠিক যেখানটা সিঁড়ি উঠে শেষ হয়েছে ছাদে, ওখানে একটা এমনভাবে মানে ঘরটা করা, সিঁড়ি ঘরটা, ওখানে কিছু মালপত্র রাখার জন্য একটা কভার মতো করা রয়েছে সিঁড়ির ওখানটা। ওইখানে দেখছে পা ঝুলিয়ে, চুলটা সামনে ছাড়া, একজন নেকেট অবস্থায় একজন মহিলা বসে রয়েছে। এই দেখে ওই ডাক্তার যিনি ছিলেন মালিকের বন্ধু সাথে সাথে রুমে আসে, এসে চুপচাপ কিছু না বলেই ভয়তে মিসেসের কাছে চলে যায়। মিসেস বললো, কি হলো? বলছে, না কই কিছু না তো, হাতে হয়তো সিগারেটের আগুনটা ছিল বলে বেঁচে গেছিল। রাতের বেলা তার সাথে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। সে যেহেতু চ্যালেঞ্জ করে গেছে মালিকের সাথে, সে যাওয়া মাত্রই দুপুরবেলা, তারপর ওই কাণ্ড ঘটার পর সে তো ফিরে আসতে পারে না, সেও তো ডক্টর, সে তো সেইটা বড়াই করে বলেছে, আমি ডক্টর, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি এসব ভয় পাই না। তো তার জন্য সে কিন্তু চুপ করে মুখটা বন্ধ করে থাকে, কাউকে কিছু না বলে। এইবার ঘটনাটা ঘটে রাতের বেলা। বাইরে দিয়ে 8টা সাড়ে 8টার সময় খাবার দাবার খেয়ে মিসেসকে নিয়ে চলে আসে, এসে রুমে রয়েছে। হঠাৎ রাতের বেলা যখন ঘুমানোর টাইম হয় তখন শুয়ে পড়ে। মধ্যরাতে দেখছে ওনার ঠিক ডান পাশে ওনার মিসেস রয়েছে, বা পাশে দেয়াল ঘেঁষে দেখছে একটা সুন্দরী মেয়ে, খুব সুন্দরী মেয়ে ওইখানে শুয়ে রয়েছে। যখন এইটা দেখে মুখের রীতিমতো কথা বন্ধ হয়ে যায়। সাথে সাথে দেখছে সেই মেয়েটা যাকে দেখে ওইদিকে, প্রথমে ভাবে চোখের ভুল, তারপর দেখে সেই মেয়েটা তার বুকের উপর বসে রয়েছে, কিন্তু নেকেট, শরীরে একটা বস্ত্র নেই, পুরো নেকেট, আর চুলটা সামনে পড়ে রয়েছে। সেই কি বিকট দৃশ্য! ডাক্তার যিনি ছিলেন দাদা ভাই চোখ খুলে যখন এটা দেখে, আর যথারীতি নাইট রুম জ্বলছে, বলছে এই দৃশ্য দেখে সে চিৎকার করে যখন ওঠে তখন সেই মেয়েটাকে দেখে, কি বিকট তার দৃশ্য, ওরকমভাবে চুল ছাড়া যেই মেয়েটাকে একটু আগে দেখে খুব সুন্দরী, সেই মেয়েটা তার রূপ ধারণ করে। যখন দেখে সেই মেয়েটাকে এত বিকট দেখতে, চোখগুলো ঠিকরে বেরিয়ে এসছে আর জিভটা ঝুলছে, বলে এই দৃশ্য মানে কেউ যেন নিজের চোখে জীবিত অবস্থায় না দেখে, ঘুম হবে না রাতের পর রাত এই দৃশ্যটা দেখলে পারে। কারণ সেই যে বউটাকে দেখেছিল ওই ডাক্তার, সেই বউটা হচ্ছে গলায় দড়ি দিয়েছিল যে 308 নম্বর রুমে, যেই রুমটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, যেই রুমটাকে হিলিং করা হয়, যেখান থেকে আত্মাটাকে এখন মুক্তি দেওয়া হয়। এখন হোটেলটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ। এখন হোটেলে নতুন করে কালার করা হচ্ছে, ইলেকট্রিক লাইন সারানো হচ্ছে। এতদিন পড়েছিল বুঝতেই পারছো, যেখানে পর্যটকরা আসতো না, সেরকমভাবে ব্যবসা না হলে সারিয়ে তো লাভ নেই। এখন কিন্তু
ভাই কাজ করে দিয়ে আসার পরে পুরোটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের ফুটেজগুলো আমি দিয়ে দিয়েছি। রুমের ফুটেজটা এইবার দেখে এসো। এই রুমে এই বেটেই কিন্তু ডক্টর যে মালিকের বন্ধু তার সাথে এই অভিজ্ঞতা হয়েছিল। এই রুমটাও কিন্তু খারাপ। এই রুমে অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত রহস্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা রুমটা দেখলে, আশা করি তোমাদেরকে আমি ফুটেজগুলো শেয়ার করি যাতে চোখের সামনে তোমাদের ইতিহাসের মতো পুরো বিষয়টা পরিষ্কারভাবে ভেসে ওঠে। তাহলে চলো এবার আমি তোমাদের নেক্সট দীঘার একটা হোটেলের ঘটনা বলবো। তবে নেক্সট ঘটনা বলার আগে এই এতক্ষণ যে ফুটেজ দেখলে, যেই ঘটনাটা শুনলে, সেই হোটেলটার নাম হচ্ছে সাগরকন্যা। মাথায় রাখবে, ওল্ড দীঘা ব্যাজেস্টার কলোনিতে হোটেলটা অবস্থিত, সেটা হচ্ছে সাগরকন্যা। তাহলে আমি কিন্তু নামটা তোমাদের বলে দিলাম। আর এই হোটেলটায় এখন অনায়াসে তোমরা যেতে পারো, ঠিক আছে? এই হোটেলটা কিন্তু এখন টোটালি নিরাপদ। ওকে, তোমরা যেতে পারো। আচ্ছা, আমি যেখানে খারাপ কিছু আছে, যেখানে গেলে বিপদ, আমি তোমাদের সেটাও না করব, ঠিক আছে? আর যেখানে তোমরা সেফ আছে, যেতে পারবে, সেটাও আমি তোমাদের বলে দেবো, শুধু তোমাদের জন্য, যাতে তোমরা আমার পরিবারের মানুষজন গিয়ে যাতে হ্যারেস না হতে হয়। কারণ তোমরা ফ্যামিলি ম্যান, সবাই ফ্যামিলি নিয়েই তো যাবে। আমি চাই না কারোর কোনো রকম ক্ষতি হোক। নেক্সট ঘটনা যিনি পাঠান, ওনার নাম হচ্ছে দেবশ্রী চৌধুরী। আমাদেরকে দেবশ্রী দিদিভাই বলেন যে, সোনা, আমি এই যে ঘটনাটা আজকে তোমাকে শেয়ার করছি, এই ঘটনাটা দীঘার একটি হোটেলের ঘটনা। আর এই হোটেলে বিশাল কিন্তু নাম আছে। আর এই হোটেলটা রীতিমতো খুব ভালো চলেও। আর কার কার সাথে এরকম অভিজ্ঞতা হয়েছে জানি না, তবে এই হোটেলে আমাদের সাথে হয়েছে, তাও একবার না, দুবার। এবার আমি প্রথম বলি, তারপর দ্বিতীয়টা বলছি। এই দিদিভাই বলেন যে, সোনা, আমরা গেল বছর দীঘা যাই, আর আমরা গেল বছর প্রথম ওই হোটেলে উঠি। তো সেই হোটেলটা খুব সুন্দর করে সাজানো, আর ভাড়াটাও কিন্তু কম না, খুব একটা বেশিও না, কিন্তু খুবই ভালো হোটেলটা। আর হোটেলটা হাইজেনিক মেনটেনটা সব থেকে বেস্ট। তো আমরা সেই হোটেলে যাই প্রথম। ওই হোটেলে যাওয়ার পর আমরা গেল বছর রুমের মধ্যে রাতে অস্বাভাবিক কিছু অনুভব করি, যেখানে আমার বাবা, আমি, আমার মা তিনজনে একটা রুমে ছিলাম। আমাদের রুমটা ছিল একদম গ্রাউন্ড ফ্লোরে। আর একদম ওই আমাদের যে রুমটা ছিল, আমাদের রুম নাম্বার ছিল 103। আচ্ছা, একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, 3টা কি কমন নাকি? সব রুমের মধ্যে 3 নাম্বারটা থাকবেই। দেখো ওইদিকে ছিল কত, 308 3 ছিল, এইদিকে ছিল 203, মানে 3টা থাকবেই। আর এখানে হচ্ছে 103, ঠিক আছে? তো আমাদের দেবশ্রী দিদিভাই বলেন যে এই রুম নাম্বার 103-তে আমাদের দেয়, আমাদের পাশের রুমটা হচ্ছে লিফট, ঠিক আছে? মানে লিফট উপরে যাচ্ছে আসছে, পাশের রুমটা। তো আমরা ওই রুমটা না অ্যাকচুয়ালি নিতে চাইনি। তো আমার বাবাকে বললাম যে, বাবা চলো না দোতলায় থাকি, লিফটও আছে। তো বাবা বলল যে, না, ও লিফটে করে যাওয়া আসা ভালো লাগে না, তার থেকে ভালো এইখানেই থাকি। বাবা লিফটে করে যাওয়া আসো, বাবা নিচে থাকবো, যখন খুশি বেরোবো ঢুকবো। তা বাবা শোনেনি। তো আমরা ওই লিফটের পাশের রুমটা নিই। এবার সব থেকে বড় কথা বলছে, জানো সোনা, বিশ্বাস করবে না, এত বিরক্ত লাগছে। এরকম হয় বলে আমি জানি না, এত ভালো একটা টিপটাপ হোটেল, এত পরিপাটি করে সুন্দর করে সাজানো, কিন্তু এই জিনিসটা বুঝলাম না হয় কি না সব হোটেলে। কারণ এখন মোটামুটি দীঘা, পুরী, দার্জিলিং, দেন আদার্স প্লেসগুলো সবই কিন্তু লিফট করে দিয়েছে লোকের মানে সুবিধার্থে। তো ওই যে আমাদের পাশে লিফট রুমটা ছিল ছোট্ট মতো, প্রথমে রুমের মতো লাগছিল, পরে দেখলাম না ওটা লিফট রুম। তো একটা চি চি করে একটা শব্দ পেতাম যখন ওই রুমটা আমরা নিই। কারণ পাশে ওই লিফট যখন নামতো না, একটা চি
করে কিরকম একটা শব্দ হতো। আবার যখন লিফটটা উঠতো ওপরে যেত তখনও একটা চিং করে একটা শব্দ হতো। আমাদের দেবশ্রী দিদিভাই বলছেন, শোনা আমার না খুব কানে লাগতো, জানি না কেন, আমি ওই জিনিসটা বারবার ফিল করছিলাম বলে তার জন্য কিনা আমার না খুব কানে লাগছে ওই চি 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 করে একটা শব্দ, মানে একভাবে হতো, মানে যতক্ষণ না ওই নিচ থেকে ধরো দোতলায় উঠে গেল তাহলে শব্দটা আস্তে আস্তে কিন্তু মুছে যেত। আবার যখন ধরো নামছে ওই দোতলা দিকে আবার একতলায় আস্তে আস্তে আবার ওই চিনি করে শব্দটা হতো, মনে হতো চেনের কোনো শব্দ। যাই হোক, তো আমরা তো দুদিনের জন্য বুক করি, প্রথম দিন ওরকম কিছু অনুভব করিনি, কিন্তু সব থেকে বড় কথা হোটেলে তালা পড়ে যেত রাত 11টার সময়। হোটেল রাত 11টার সময় তালা বন্ধ। আমাদের হোটেল থেকে বলে দেয় যে ম্যাডাম আপনারা যদি বাইরে যান সমুদ্রের ধারে 11টার মধ্যে কিন্তু চলে আসবেন, কারণ 11টার সময় আমাদের এটা মানে নিয়ম, 11টার মধ্যে আমাদের লক করে দিতে হবে, কেউ আর বেরোতে পারবে না আর কেউ ঢুকতেও পারবে না হোটেলে। তা আমরা তো বাবাকে নিয়ে গেছি। দেবশ্রী দিদিভাই বলেন যে আমার বাবা মা বয়স্ক, আর বাবা মাকে নিয়ে কি 11টা অবধি রাস্তায় বসে থাকবো, সমুদ্র ধারে কি এতক্ষণ ভালো লাগে? সমুদ্রতে গেলে পরে 1 ঘন্টা 1 ঘন্টা ঠিক আছে, বসলাম গল্প করলাম কিছু খাবার খেলাম চলে আসলাম, সেরকমই আমরা চলে আসি। তারপর রাতের বেলা যেদিক আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, তো বাবা খাবার দাবার পর বাবার একটা হ্যাবিট আছে, বাবা একটু হাঁটাহাঁটি করেন। তো আমার বাবা ওই রুম থেকে বেরিয়ে লিফটের পাশ থেকে একটা ফাঁকা জায়গা রয়েছে, ওইদিকে হোটেল নেই, ফাঁকা একটা জায়গা রয়েছে, ওই দিকটা স্টাফদের 2টো রুম রয়েছে, আর ওই হোটেলের মধ্যেই রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের কিচেনটা রয়েছে ওইদিকে। তো আমার বাবা ওই রাতের বেলা তখন 11টা বাজে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমরা হোটেলেই খাই, হোটেলের যে রেস্টুরেন্ট রয়েছে ওখান থেকে আমরা খাই। খাবার পর আমার বাবা বলল যে তুই মাকে নিয়ে শো, আমি একটুখানি বাইরে পায়চারি করে আসি। তো মা আবার বললো উফ ঘুরতে এসে আজকে না করলে হয় না? বাবা বললো না না, খাবারটা হজম হবে না গো, বোঝো না, এটা তো হ্যাবিট আমার ছোটোবেলার, তো এই হ্যাবিটটা ভালো। তো বাবা বাইরে পায়চারি করছে, আমি মা ঘরে শুয়ে রয়েছি। মা আস্তে আস্তে একটা টিভি ছিল, টিভি দেখতে দেখতে হয়তো ঘুমাচ্ছে, আমি ফোন ঘাঁটছি, এরকম সময় অনেকটা সময় হয়ে যায়। তো আমি একবার গেটটা খুলে দেখলাম বাবা কোথায়, তো দেখলাম বাবা হাঁটছে। আমি বাবাকে বললাম ও বাবা শুতে এসো, রাত হচ্ছে তো। বাবা বললো আরে দূর, বাড়িতে থাকলেও তোরা এরকম করবি, আর এখানে এসো এরকম, দূর ছাই, দাঁড়া তো কালকে দেরি করে উঠবো। কোথায় যাবি? মোহনায় যাবি তো? যাবো খুনি, একটু দাঁড়া না, ঘুরতে দে না, তুই যা রুমে যা, বাবা বলে। তো বাবা দেখলাম স্মোক করছে, সিগারেট খাচ্ছে ঘুরে। তো যাই হোক, আমি আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাই রুমে এসে। আমাদের দেবশ্রী দিদিভাই বলে অনেকটা সময় হয়ে যায়, এবার জানো তো আমরা যদি ফোনে রিলস দেখতে থাকি, দেখবে লক্ষ্য করে যদি রিলস দেখি না, কোন সময় যে কতটা টাইম আমাদের অতিক্রম হয়ে যায় আমরা কিন্তু কেউ বুঝতেই পারি না। আমরা যখন ইউটিউবে বা ফেসবুকে কোনো রিলস দেখতে থাকি, একটার পর একটা আসতেই থাকে, আমরা দেখতেই থাকি, আমাদের রান্না পুড়ে যাচ্ছে, আমাদের সময় নষ্ট হচ্ছে, আমাদের সেগুলো মাথায় থাকে না, ভালো লাগে, মাথাটা খুব ঠান্ডা লাগে, চোখটা সোবার লাগে, তো আমরা দেখতেই থাকি। এবার আমিও ওরকম দেখছি, তো দেখতে দেখতে অনেকটা সময় হয়, হট করে না আমার তখন একটা মনে আসলো যে কি ব্যাপার, বাবা এখনো পর্যন্ত আসলো না, তো এতক্ষণ ধরে বাবা হাঁটছে, এতক্ষণ হাঁটাও তো ভালো না, বাবার বয়স হয়েছে, অত্যাধিক হাঁটাও ভালো না। আমি দরজাটা খুলতে আমার বাবা দেখি হাঁটছিল, বাবা নেই ওখানে। আমি বললাম কোথায় গেল বাবা? কি তাহলে উপর দিকে উঠলো সিঁড়ি দিয়ে দোতলায় গেল? আর হ্যাঁ, এটা বলে রাখি, ওই যে লিফটটা কিন্তু যখন বাইরের গেটটা লক হয় তখন কিন্তু লিফট লক করে দেয়, মানে লিফট উপরে একদম যেখান থেকে শুরু হচ্ছে নিচ থেকে পুরো লক থাকে, মানে যদি কেউ নাবা ওটা করতে চায় তাহলে পরে ওই লিফটে করে না, শুধু সিঁড়ি দিয়ে নাবা ওটা করতে পারবে, লিফট লক থাকে রাতের বেলা। সেটা আমি ওনাদের মুখ থেকেই শুনেছি, কারণ যখন আমরা খেয়ে আসছিলাম তখন আমরা দেখেছি ওরা সব লক করে দিচ্ছিল, বললো রাতের বেলা তো কেউ বাইরে বেরোবে না, ঢুকবে না, তো লিফট আমরা লক করে দিই, মানে রুমটা মানে বেরোতে পারবে না, লিফটের যে রুমটা থাকে। ভালো কথা, চলো এবার আমি বেরিয়ে
দেখলাম বাবা নেই। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই বাবা উপরে হাঁটতে হাঁটতে উঠেছে। আমি ভাবলাম কী দরকার, হ্যাঁ ফ্যামিলি থাকতেই পারে, কেউ কিছু বলতেই পারে। তো আমি আস্তে আস্তে যেই সিঁড়িটার পাশে হচ্ছে, মানে সরি লিফটের পাশে হচ্ছে সিঁড়ি, আমি সিঁড়িটার কাছে যখন যাই, উঠবো দোতলার দিকে, ওটার একটা পায়ের স্টেপ দিয়েছি, দেখলাম আমার বাবা কাশছে। আমি বললাম বাবা কাশছে, কাশিটা তো নিচ থেকে আসছে। আমি তখন ওই অন্ধকার যে সরু জায়গাটা চলে গেছে সিঁড়ির ওখান থেকে, আমি ওইদিকে তাকালাম, তাকিয়ে দেখলাম ওইখানে বাবা পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। আর ওখানটা না আলো আধারি, পুরোটাও আলো না আবার পুরোটা অন্ধকার না, কিন্তু একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে বোঝা যাবে। আমি দেখলাম আরে বাবা না, বাবা একটা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরেছিল। তো বাবা দেখলাম ওখানে দাঁড়িয়ে কিছু দেখছে, মানে আমার দিকে পেছন। আমি বাবার কাছে যাই, বাবার কাছে যেতে আমি বললাম ও বাবা তুমি এখানে দাঁড়িয়ে কী দেখছো? বাবা তখন আমাকে বললো তুই এসছিস, ভালো হয়েছে, আমি অনেকক্ষণ ধরে না একটা জিনিস লক্ষ্য করছি, ভালো হয়েছে তুই একটা জিনিস দেখবি আয়। তখন আমি বললাম কী দেখবো? বলছে আয় না, তোকে আজকে একটা জিনিস দেখাবো। আমি বললাম আচ্ছা। তো আমি ভাবলাম বাবা আবার কী দেখাবে, কেউ চুরি ঠুরি করছে নাকি, পাশে অনেক রুম আছে, মানে পাশের হোটেল আছে, তো জানলাগুলো রয়েছে। তো আমি এই সব ভাবছি, তখন বাবা আমাকে বলছে ওই দেখ রুমটার মধ্যে দেখতে পাচ্ছিস, অ্যাকচুয়ালিও যেটা হোটেলের কিচেন রয়েছে, কিচেনের পাশেই হচ্ছে হোটেলের রিসেপশন। আর যে কিচেনটা রয়েছে, কিচেনের মধ্যে তখন প্রায় রাত 12:15 কি 13 হবে, ঠিক 13-15-র মধ্যে 2 মিনিটের এই দিক ওই দিক। তো বাবা আমাকে বলছে যে একটু ভালো করে দেখ তো মাম। অ্যাকচুয়ালি আমাদের দেবশ্রী দিদিভাইকে বাবা মা মাম বলে ডাকে, ডাক নাম, বাড়ির আদরের নাম হয়তো। বলছি দেখ তো মাম। তখন দিদিভাই বাবার কথা শুনে ভালো করে দেখার চেষ্টা করে যে বাবা কি দেখাতে চাইছে। দিদিভাই বলছে পুরোই তো অন্ধকার, তুমি কি দেখছো? অ্যাকচুয়ালি ওই যে কিচেনটা কিন্তু বাইরেরই লক করা, কিচেনের যে গেটটা রয়েছে লক করা, তার পাশেই জানলাটা রয়েছে, আর জানলাটা খোলা রয়েছে, জানলাটা বাইরের দিক থেকে খোলা রয়েছে। আর বাবা হাঁটছিল যখন ওই দিকে, বাবা বলছে একটা ভিতরে না শব্দ আসছিল, মানে মনে হচ্ছে কেউ যেন হাতা খুন্তি বাসন নাড়ানাড়ি করছে। তো বাবা যখন দেখে ওই কিচেনের মানে যে দরজাটা রয়েছে রুমের, সেটা বাইরে দিয়ে লক করা, তখন বাবা ভাবলো বাইরে দিয়ে যখন লক করা তাহলে ভেতরে তো কেউ থাকবে না, তাহলে ভিতরে এতক্ষণ ধরে কিসের শব্দ হচ্ছে। বাবা আবার হাঁটতে হাঁটতে ওই জানলার কাছে দাঁড়িয়ে দুবার আবার হ্যাই হ্যাই করেছে, কারণ ওই আমাদের ঘরে ইঁদুর টিঁদুর আসলে রান্নাঘরে তো আসে, তখন আমার বাবা মা বা আমিও অনেক সময় এরকম আমরা অনেকেই করি যে এই ইঁদুর ঢুকেছে, বিড়াল ঢুকেছে, চিৎকার করি, বাবাও সেটা করেছে। বাবা বলছে আমি চিৎকার করার পর আবার যখন হাঁটছি আবার আসি, আবারও দেখি এরকম শব্দ হচ্ছে। তখন বাবা ভালো করে যখন দেখে, বাবা বলছে যে ওইখানে যে গ্যাসটা ওভেন আছে, গ্যাস ওভেনের পাশে বলছে কিছু একটা মানে নোংরা ফেলার, অ্যাকচুয়ালি ডাস্টবিন জাতীয় কোনো জিনিস ওর ভিতর আছে, যেটা বাবা মানে আলো আধারির মধ্যে বুঝতে পারছে না। কিন্তু কিচেনটা অনেক মালপত্র, অনেকগুলো র্যাক করা আছে, প্রচুর বাসন রাখা, রীতিমতো কিচেনটা বেশ বড়। আর কিচেনে কিন্তু লাইটও জ্বলছে, কিন্তু লাইটটা এত আলো কম, যেখানে হয়তো রাতের বেলা তো কোনো কাজ লাগে না, হয়তো তার জন্যই হবে। তো তখন মানে ওই আলো আধারির মধ্যে বাবা বলছে আমি দেখছি যে এখানটা গ্যাস ওভেন রাখা হয়, যে সেলফটা থাকে, ঠিক তার পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে। ওই ফাঁকা জায়গার ওইখানটা বলছে কেউ যেন একটা মাথা বুঝতে পারছে, মানে কেউ বসে কিছু একটা করছে ওখানে, কেউ বসে। তো বাবা যখন অনেকক্ষণ ধরে লক্ষ্য করে তখন দেখে ওখানে একটা মানুষের মতো অবয়ব, আমার গা শিরশির করছে, আজকে বাড়িতে কেউ নেই, বলছে একটা মানুষের মতো অবয়ব, যার মাথাটা দেখতে পাচ্ছে, তার মুখ দেখেনি, শরীরও দেখেনি, সে ওখানে বসে, ও যত সম্ভব বাবা অনুমান করেছে অন্ধকারে কেউ তো বসে সবজি কাটবে না, অন্ধকারে কেউ বসে ভাতও খাবে না। আর সব থেকে বড় কথা, দরজা কিন্তু বাইরে দিয়ে লক করা, আর মিটমিটে একটা মনে হচ্ছে 0 পাওয়ার লাইট জ্বলছে, খুব হালকা একটা আলো।
ওর মধ্যে বাবা অনেকক্ষণ ধরে, যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকো চোখ না সয়ে যায়, বাবা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে জিনিসটা লক্ষ্য করে। বাবা বলছে আমি দেখছি ওখানে একটা মানুষের মতো কেউ, সে ওই ডাস্টবিন, একটা মনে হচ্ছে বড় একটা গামলা রয়েছে যার মধ্যে মানুষ যে রাতের বেলা ডিনার করেছে হোটেলের, কেউ মাছ খেয়েছে কেউ মাংস খেয়েছে, তো তার হাড় কাটাগুলো ওখানে বসে কেউ খাচ্ছে। আর একটার পর একটা থালা বাটি গ্লাস সে সরিয়ে সরিয়ে হয়তো একটু হাড় কাটাগুলো বের করে চিবাচ্ছে, তার কারণে বাসনের শব্দ হচ্ছে। আমার বাবা পরিষ্কার দেখে, আমার বাবা দেখার পর আমাকে বলে তুই দেখ। আমি কিন্তু কোনো কিছু দেখতে পারিনি। আমাদের দেবশ্রী দিদিভাই বলেন যে সোনা তুমি বিশ্বাস করবে না, আমি কিন্তু শব্দ শুনেছি, কিন্তু আমার বাবা বলছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের দেবশ্রী দিদিভাই দেখার চেষ্টা করেও দেখতে পারিনি। কিন্তু বাসন সরানোর, একটা ইঁদুর বিড়ালে বাসন নাড়ানোর শব্দ সেইটা আলাদা হয়। একটা যদি কেউ থালা বাসন তোলে, সরায়, কিছু নড়ায়, রাখে, তার শব্দ কিন্তু আলাদা হয়। তো আমাদের দেবশ্রী দিদিভাই বলে আমার এই অভিজ্ঞতা প্রথমবার হয়েছে। দ্বিতীয়বার এই বছর দিদিভাইরা গেছিল। দিদিভাই বলছে আমরা এই বছর 15ই আগস্টের আগে গেছি, এটা সেপ্টেম্বর মাস, মানে পেছনের মাসে গেছে, মানে গত মাসে দিদিভাইরা গেছিল 15ই আগস্টের আগে। দিদিভাই বলছে আমরা ওই হোটেলেই যাই, কারণ আমরা পুরোটাই ভেবেছিলাম আমাদের মনের ভুল, আমরা ওই হোটেলেই যাই। দিদিভাই বলে অ্যাকচুয়ালি ওই হোটেলটা হচ্ছে ভুতুড়ে হোটেল, যেটা আমরা পরে জানি স্থানীয় লোকের কাছ থেকে। সেটা হচ্ছে আমরা যাই আর আমাদের কপাল এতটাই ভালো বলবো না খারাপ বলবো, আমরা ওই রুমটাই পাই লিফটের পাশে। দিদিভাই বলে আমরা দুদিন যখন ছিলাম আগের বছর গিয়ে, তখন এই অভিজ্ঞতা আমার হয়েছিল, আমি সেটাকে ইগনোর করেছি। এই বছরেও আমি গিয়ে দেখছি যখন নিয়ম একই আছে, 11টার সময় দরজা বন্ধ হবে, সদর দরজা হোটেলের, আবার সকালবেলা 5টায় খোলা হবে। তাহলে লিফটও 11টা, 11:30টায় লিফট লক করে দেয়, কিন্তু রাতের বেলা লিফট নিজে থেকে উঠছে, নিজে থেকে নামছে, ঠিক রাত 2:30 থেকে 3টে, এইটুকুনি সময় লিফটের যেখান থেকে মানুষ ঢুকবে বেরোবে সেই ঘরগুলোই যদি বন্ধ করা থাকে, মানে হোটেল যারা চালায় তাদের কাছে যদি চাবি থাকে, তাহলে লিফটে করে কেই বা উঠছে কেই বা নামছে। কিন্তু যদি মানুষ নামে বা ওঠে তাহলে পরে তো বেরোবে, গেট খুলবে, তার শব্দ পাবো, সেরকম কিছু না। দিদিভাই বলে সোনা বিশ্বাস করবে না, এইবারে আমি রীতিমতো লিফটের আওয়াজ যখন শুনি তখন আমি রুম থেকে বেরোই, কারণ আমার রুমের পাশে লিফট রুম, আমি লিফটের রুমের সামনে গিয়ে দাঁড়িয়েও থাকি, এমনকি দাঁড়িয়ে দেখার চেষ্টা করি, ভিডিও করার চেষ্টা করি। দেখেছি লিফট আমার সামনে দিয়ে খালি লিফট অটোমেটিক উঠে গেল, আমি ওখানে ঠায় পায়ে দাঁড়িয়ে লিফট আবার নিজের মতো নেমে গেল, আমি রুমে চলে আসি, ভয় পাই। তারপরেও কিন্তু আধ ঘন্টা প্রায় এরকম হয়েছে। তাহলে কি সারাদিন লিফট এরকম হয় না? রাতের বেলা কোনো প্রবলেম হয়? লিফট আপনা আপনি উঠে আপনা আপনি নামে। যখন এই বিষয় নিয়ে আমরা হোটেলের যারা আছে ছেলেগুলো জল ঠল দেয়, ঝাড় দেয়, যারা থাকে সুইপার, ওদেরকে যখন জিজ্ঞেস করি ওরা তখন বলছে আমরা বললে চাকরি চলে যাবে, আমরা বলতে পারবো না, আপনাদের যদি ভয় লাগে আপনারা এই হোটেলে আর আসবেন না, এই লাস্ট আর আসবেন না, কিন্তু আমরা বলতে পারবো না, বললে আমাদের চাকরি চলে যাবে। এই কথা বলে, মানে এখানেই তো বোঝাই যায় যে ওই হোটেলটা পুরোটাই হন্টেড। তারপর দিদিভাই বলে বিশ্বাস করবে না, আমরা ওই হোটেলে দুদিনই থাকি, আমরা গত বছরও দুদিনই ছিলাম, এই বছরও দুদিনই ছিলাম। দীঘায় দুদিনের বেশি ভালো লাগে না, দেখার সেরকম কিছু নেই, তবুও আমরা দীঘাটা প্রেফার করি, ভালো লাগে। বাবা মাকে নিয়ে ট্রাভেল করতে পারি খুব সামনে বলে, অনেক দূরে হলে বাবা মায়ের অসুবিধা হবে। দিদিভাই বলে পরের দিনকে যখন আমরা রিটার্ন কলকাতা ব্যাক করব, তখন ওই সামনেই হোটেলের সামনে, হোটেল থেকে বেরোলে অনেক জুতোর দোকান, অনেক ক্লিপের দোকান, ওখানে অনেক কিছু দোকান আছে বসে, চায়ের দোকান, খাবারের দোকান। আমরা ওখান থেকে যখন জিজ্ঞেস করি তখন তারা বলে যে দিদিভাই আপনারা কিছুদিন আগে এসেছিলেন না? আমরা বললাম হ্যাঁ, আমরা গত বছরে এসেছিলাম। বললে হ্যাঁ মনে হচ্ছে মুখটা খুব চেনা চেনা। তারপর ওনারাই বলল যে এই হোটেলটা
অ্যাকচুয়ালি ভালো না। এই হোটেলে অনেক রকম শব্দ, অনেক কিছু দেখা যায়। আর এইটা শুধু আমাদের দেবশ্রী দিদিভাইয়ের না, এরকম অনেকের অভিজ্ঞতা ওই হোটেলে গিয়ে হয়েছে। তারাও ওই হোটেলের সামনে যে দোকানগুলো আছে তাদেরকে গিয়ে বলেছে, আর তাদের সাথেই কথাগুলো ডিসকাস করেছে। আর সব থেকে বড় কথা, হোটেলের যারা আছে, রিসেপশনে যারা থাকে, তাদেরকে যখন এই কথা বলা হয় তারা টোটাল জিনিসটা ইগনোর করে। আর এটা স্বাভাবিক, কারণ কেউ চায় না কারোর ব্যবসা খারাপ করতে। যদি সে বলেই দেয় যে হ্যাঁ বাবা তোমরা এসো না, আমার হোটেলের মধ্যে এরকম ভূত আছে, তো হোটেল কর্তৃপক্ষ কখনো বলবে না। তো এই হচ্ছে আমাদের দেবশ্রী দিদিভাইয়ের ঘটনা। দিদিভাই বলে শোনা, এই দু বছরই গেল, বছর এবছর আর জীবনও ওইদিকে মুখও ঘুরাবো না, আর যাবো না। আর যদি তোমাদের কারোর, এবার বলে দিই, তোমরা অনেকেই জানি কমেন্ট করতেই থাকবে যে দিদিভাই হোটেলটার নাম কি। প্রথমটা আমি বলে দিয়েছি, যেই হোটেলে তোমরা অনায়াসে যেতে পারো সেটা হচ্ছে সাগরকন্যা, যেটা ভাই ঠিক করে দিয়েছে। ওখানে হেলিং করার পর অনেকেই তাবর অনেকেই এসছে, করতে পারিনি, কিন্তু ভাইয়ের প্রতি আস্থা ছিল, আর ভাই খুব জেনুইন পারসন, তো ভাই সেটা করে এসছে। আর সেটা সবাই ওখানে জানে অলরেডি। আর এটাও বলে রাখি, সেটা পরে ভিডিও আসবে, ভাইকে দীঘায় আরও অনেক হোটেল আছে যেগুলো হন্টেড, ওখান থেকেও ভাইকে ডাকে। তবে ভাই এখন অন্য কাজে ব্যস্ত আছে, অবশ্যই যাবে। আর গেলে তোমরা ফুটেজ অবশ্যই পাবে যে ভাই দীঘাতে আর কোন কোন হোটেলে যাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারবে দীঘাতে কত হোটেল আছে যেই হোটেলগুলো খারাপ। সেটা আমার ভিডিওর মারফতে। সাথে থাকো, জুড়ে থাকো, পাশে থেকো। আর আজকে আসবো, সবাইকে বলবো খুব ভালো থেকো। আর এই হোটেলের নাম আমি জানি জিজ্ঞেস করবে, তোমাদের বলো হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আমি তোমাদের এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো কোন হোটেল। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30। আজকের মতো টাটা।